কি হয়েছিল গো আসলে কেমনে কি হয়েছে কইতে পারেন কিছু? কইতার না বাবা আমজি গাই গাই মাছের তনে দিগা এখানে মানুষ আছে নন্দর আছে দেওরা আছে কার আছে আমার মায়া রইছে আমার বাড়ি। এই ঘরটা মূলত কার? ওটা বাবু মিত্র। বাবু মিত্র উনি কি আছেন দেশে? বিলাল একটা না বিলাল বিলাল দর্শক স্ক্রিনে যা দেখছেন এটি একটি থাকার ঘর। আজ ভোর রাত 4টার দিকে আগুনে পুড়ে একদম নিঃশেষ হয়ে গিয়েছে। এমন একটি বিষয় আসলে তুলে ধরার জন্যই আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। তবে কিভাবে আগুন লেগেছে এমন কোনো ধারণা আসলে কেউ দিতে পারেনি। স্থানীয় যারা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন এখানে ঘরটিতে আসলে কেউ ছিল না। এখানে যে ছিল সে ছিল তার বাবার বাড়ি, কিন্তু এই ঘরের যে মালিক সে প্রবাসী। তবে এই ঘরটি কীভাবে আগুনে ধরেছে তার খোঁজ কেউ বলতে পারছে না। তবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে এই আগুনটি আসলে লেগে থাকতে পারে। দর্শক সঙ্গে থাকুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এটি একটি থাকার ঘর, এটি বিল্লাল মৃধার ঘর, এটি লাকড়ির ঘর, পাশাপাশি এটি ছিল থাকার ঘর। এখানে রয়েছে স্টিলের আলমারি, ফ্রিজ সহ সুকেচ আরও অনেক কিছুই এখানে রয়েছে। একটি ঘরে থাকার ঘরে যা থাকে সবই কিন্তু আসলে নিঃশেষ হয়ে গিয়েছে। এখানে ফ্রিজটি একদম পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। ছিল ফ্যানও কিন্তু নাই। এখানে ছিল আসবাবপত্র কিন্তু একদম ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। এখানে আর ব্যবহারের মতো উপযোগী এমন কিছুই নেই। পাশে এই কিন্তু বাজার, সেই বাজারের ঘরের মধ্যেও কিন্তু লেগেছে আগুন। ততক্ষণে কিন্তু ফায়ার সার্ভিস যতক্ষণে আসছে তার আগেই কিন্তু আসলে ঘরটি পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। দর্শক এটি দেখানোর চেষ্টা করছি। অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজারস্থ নান্নু মৃধার বাড়ি বলে পরিচিত এই জায়গাটিতে। তবে এটি তার ছেলের ঘর, এখানে তিনি থাকতেন। ফ্যান রয়েছে, ফ্যানের স্ট্যান্ড রয়েছে, কিন্তু ফ্যান কিন্তু নেই। তবে অত্যন্ত দুঃখজনক যে একটি থাকার ঘর, বসত বাড়ি। আসলে মানুষ সারাদিন যেখানেই থাকে না কেন সেখান থেকে এসে কিন্তু আসলে নিজের যে আশ্রয়স্থল, এই আশ্রয়স্থলে মানুষ থাকে। রাতের শান্তির যেই প্রশান্তির জায়গাটি সেটি কিন্তু একদম আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে। দর্শক এটি দেখানোর জন্য আসলে হাজির হয়েছে। কথা বলবো এখানে যারা রয়েছেন, এখানে অনেক মানুষ কিন্তু আসলে এই দুর্ঘটনার কথা শুনে এসছে, আমি তাই দেখতে পাচ্ছি। ঘরের মালিক কি কেউ নাই এখানে? আচ্ছা, কে আছেন? উনি তো এখানে ছিলেন না, কিন্তু আশেপাশে ছিলেন। কই বিল্লাল কোথায়? বিল্লাল আসলে কিভাবে কি হয়েছে কোনো আমরা তো আর বাসায় এলো, আমি থাকি না। যেমন আমার বাবি থাকে, বাবিও ওই বাসায় থাকে না। বাবি আবার একটা জায়গা দিচ্ছে, তো ওই জায়গায় একটা নতুন করে ওটা ঘর তুলতেছে। এখন হলো কালকে ওই ভাবি আসছিল বাসায়, আইসা ঘর বাড়ি মানে অনেকদিন ধরে থাকে না, তো ময়লা হয়ে গেছে, সেটা দুইয়া মুছে ধুয়ে রেখেছে। এরপরে পাকশাক এবার থাকেই না, কিন্তু এখন কীভাবে কী হলো তা তো বলতে পারি না। প্রায় ঘরের ভিতরে কিচ্ছু নেই, পুরা আমার ভাই পুরা নিঃস্ব হয়ে গেল একবার। এটা হলো কার ঘর? আমার বড় ভাই। নাম কি? বাবুল মিত্র। উনি থাকে কোথায়? মালয়েশিয়া। তাই মানে ঘরের আসবাবপত্র ঘরে কেউ ছিল না। এটা কয়টার সময় ঘটনা ঘটেছে? 5টা ধরে আজানের আগে আগুন লাগছে। আজানের আগ মুহূর্ত।
পরে আপনারা খবর পাইছেন যে খবর পাইছি, খবর পাই সাধারণ অনেক মানুষ আছে আয়া উপরে থেকে পানি মিনি আইনা মোটামুটি ইয়া করানোর পরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসার পরে আবার বাকিটা নিয়ে কি কি ছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি স্টিলের আলমারি, সুকেজ, এরপরে ফ্রিজ রয়েছে, ফ্যান রয়েছে, একটা ঘরে তো গ্যাসের চুলা সহ পাশাপাশি তার যেই রান্নার ঘরটা আছে সেখানেও লাকড়ি রয়েছে। আনুমানিক কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? আনুমানিক একবারে নর্মালি 15 থেকে 16 লাখ টাকা মানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই ঘর থেকে একটা মানে মানুষ আছে একটা সুইও মানে ঘর থেকে আগুনের বগলে আসতে পারে না, প্রায় 5 ভরির উপরে স্বর্ণ ছিল, এরপরে জমিনের দলিল ছিল, আরো এই আপনারা নিজে 2টা খাটা ছিল, দেওয়াল ছিল, পরে স্টিলের আলমারি। মানে এই ঘরটার ভিতরে যারা আশেপাশে তারা জানে এই ঘরের ভিতরে একটা সুই ফেলে না জায়গা, টিভি ছিল, ফ্রিজ ছিল, আপনার ওই যে ফ্যানটাই তো জ্বললে একবার পুরো ছাই হয়ে গেছে, কিছু নাই এই জন্য মানে কিচ্ছু মানে আমার ভাই হলো এই 1 বছর ধরে আবার গেছে অবৈধ পথে গেছে, মানে আগে ছিল মালয়েশিয়াতে, দেশে কাজকাম করে ছেলে পেলে একটা ছেলে মাথায় পড়ে, মানে ও এখন পুরো নিঃস্ব, মানে কিছু নাই ওর, মানে বাড়িতে কেউই না। কেউ ছিল না। দর্শক শুনছিলেন যে এই প্রবাসী তার ভাই যেমনটি জানালেন, তারা খবর পেয়ে ছুটে এসেছেন এবং এখানে সর্বশেষ কোনো কিছুই তারা আসলে আর নিতে পারেন নাই। এখানে একদম যা রয়েছে একদম যে রান্না করার জন্য ব্যবহার করবে এমন অবস্থাটিও কিন্তু নেই। কাঠগুলো পুরো একদম কয়লা হয়ে গিয়েছে, এই টিনগুলোও আর ব্যবহারের কোনো সুযোগ নেই। একদম একটি 4 তলা বিশিষ্ট ঘর এই অঞ্চলে, এই ঘরটা বেশ প্রসিদ্ধ এবং যেমনটি জানিয়েছেন এই একটা ঘর করতেই তো প্রায় 10-12 লক্ষ টাকার উপরে লাগে। হইলো প্রায় 10 থেকে 11 বছর আগে আমার আব্বা কিনে আনছিল, তখনই কিনে আনছিল 9.5 লাখ টাকা দিয়া। আজকের বাজারে এর বার তো 15 লাখের বেশি, 15 লাখ টাকা দাও, তখন এখন পারা যাবে না, কারণ এটা পাড়াতনটাও ছিল, যে পাড়াতন ছিল ওই পাড়াতনের কাঠ একটা গরুরাম যায় উপরে, যে পাড়াতনও সেই নাইজেরিয়া কাঠ পাড়াতন ছিল, তারপরে 3টা কোঠা ছিল এটার ভিতরে, অনেক পুরোনো ঘর, মানে এই যে ঘরটা, এই ঘরটা হলো এক কাঠের মালিকের নিজেই থাকার জন্য ঘরটা উঠেছিল, এই ঘরটা আবার আমরা নিজেরা নিয়ে গিয়ে মানে খুব এই দেশের ভিতরে এই দেশে এইরকম ঘর নাই। দর্শক যেমনটি শুনছিলেন, একজন প্রবাসীর স্বপ্ন কিন্তু পুড়ে গেছে, সেটি তার ছোট ভাইয়ের মুখ থেকে শুনলেন যে এই ঘরটি আনা হয়েছিল আরও কয়েক বছর আগে এবং সম্পূর্ণ লোহা কাঠের ঘর, যেটার তৎকালীন মূল্য ছিল 9.5 লক্ষ টাকা, কিন্তু বাজার মূল্য বর্তমানে 15 লক্ষ টাকার বেশি হবে, যার যে এটি কিন্তু একদম পুরো নিঃশেষ হয়ে গিয়েছে। পাশাপাশি এর ঘরের মধ্যে ব্যবহার যত জিনিস ছিল, যেমন আলমারি, সুকেস সহ যা কিছু আছে সবই কিন্তু পুরো একদম শেষ। এই যে ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ মনে হচ্ছে, যার মূল্যও কিন্তু কম নয়, এই ফ্রিজটিও কিন্তু একদম শেষ। পাশাপাশি আমি দেখিয়েছি যে এখানে ফ্যানের যে দাঁড়টা আছে লোহার, এটা ছাড়া আর কিন্তু কিছুই অবশিষ্ট নেই। তো যাই হোক, অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা। আসলে এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে শুধু কয়লা আর কয়লা, যেমন কয়লার খনিতে আমরা রয়েছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিচে তাকালে কয়লা আর কয়লা, যেহেতু এখানে পাটাতন করা ঘর ছিল, এখানে অনেক কাঠ ছিল, এই কাঠগুলো কিন্তু একদমই পুড়ে মনে হচ্ছে পিচ ঢালা রাস্তায় আমরা অবস্থান করছি, কিন্তু না, এটি কিন্তু কয়লা। এখানে ফ্লোর পাকা একটি ঘর, এই ঘরটির উপরে এখন যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কয়লা, মনে হয় কয়লার খনি। তার মানে এই ঘরের আর কিছুই কিন্তু আসলে পুড়তে আর বাকি নেই, একদম অবশিষ্ট আর কিছু নেই। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে জ্বালানাটি এখানে রয়েছে, জ্বালানাটির অবস্থাও দেখেন, মানে লোহাও কিন্তু আগুনের কাছে ফেল, এমন বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। ঘরটার মধ্যে আসলে জ্বালানা দরজা আসলে কিছুই নেই, টিন চাল শুধু মাটি ছাড়া কিন্তু আসলে কিছুই আর ব্যবহারের উপযোগী নয়। দর্শক এমন বিষয়টি আমরা আসলে সরজমিনে এসে দেখতে পাচ্ছি। এছাড়া আর ওই যে কে জানি কথা বলতে পারবে, দেখি প্রবাসীর স্ত্রী যিনি তার বাবার বাড়ি ছিলেন, গতকালকে তিনি এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি কিন্তু এই ঘরটা যেহেতু ব্যবহার করা হয় না, পাকসাফ করে রেখে গিয়েছিলেন, কিন্তু রাতেই কিন্তু এমন একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটলো, এতে করে নিঃস্ব হয়ে গেছে এই পরিবারটি। আমরা একটু তার কাছ থেকে শুনবো, দেখি আসলে তার অনুভূতিটা যদি একটু। আপনি গতকালকে আসছিলেন এবং এই পরিষ্কার করে রেখে গেছিলেন,
তাহলে হঠাৎ করে এমন কি ঘটনা? বিদ্যুৎ ছিল তো না? বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ ছাড়া তো আর কোনো সমস্যা এখানে হওয়ার কথা না, যেহেতু মানুষ থাকে না, বসবাস করে না, কেউ কয়েলও জ্বালায় নাই, তাহলে কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে আসলে? বাড়িতে থাকে না, আমি থাকি আমার বাপের বাড়িতে। আসছি কালকে, আসার পর দেখি আমার ঘরের তালা ভাঙা হীরার আমি জানি না, আমার দেবরের কাছে কইছি যে ঘরের তালা তো এমন ভাঙা। তারপর আমি নতুন তালা মাইরা আমি বাড়িতে গেছি, গদ্দর সব মুছে মাছে সুন্দর পরিপাটি করে ফিরে গেছি। আমার 5:30টার দিকে আমি আমার অন্য লোকের ফোন দেওয়া কয় যে আপনার ঘরে আগুন লাগছে। আমি ভোর রাত 5:30। এরপরে আপনি ছুটে আসছেন, আয়সা দেখেন যে আপনার অবস্থা। দর্শক শুনছিলেন যার স্বপ্নটি পড়ে গিয়েছে তার কথা। এখানে অসংখ্য মানুষ, আসলে সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে কিছু নেই। তবে সরকারের সুদৃষ্টি কামনা করব, তারা যেন আসলে এই অসহায় প্রবাসী পরিবারটি, যে একজন রেমিটেন্স যোদ্ধা যার উপরে ভর করে বাংলাদেশ, সেই একজন রেমিটেন্স যোদ্ধার প্রতি রাষ্ট্রের যে আসলে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত আমি মনে করি, আসলে সেই বিষয়টি তারা দেখবেন এমনটাই আমি আশা করছি। তবে যেহেতু অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, একদম কিছুই নেই, একটা এখানে ব্যবহার্য আসলে কিছুই নেই। এই কাঠগুলো যে আপনি লাকড়ি হিসেবে ব্যবহার করবেন সেই অবস্থাটাও কিন্তু নেই, আসলে একদম পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তবে একটি লোহা কাঠের ঘর আপনারা শুনেছেন যে যার মূল্য কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকা। এই ঘরে তাদের একটি সন্তান রয়েছে, সন্তানটি মাদ্রাসায় আসলে পড়ে, সে কিন্তু এখানে ছিল না। অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। সেই সন্তানটিকে তার নানি কিন্তু আসলে আঁকড়ে ধরে কান্না করছেন। এই প্রবাসীর একমাত্র ছেলে যে মাদ্রাসায় পড়াশোনা করে। কোথেকে আগুনটা লাগতে পারে কোনো ধারণা? মাইকিং কাছে মসজিদের মাইকে বলছে এমন নামে আগুন লাগছে। দর্শক, মানুষের প্রচেষ্টায় বিদ্যুতের সার্কিট থেকে হতে পারে আগুন। এই আগুনের লেলিহান মানুষের প্রচেষ্টা যখন কমছিল, ঠিক তখনই ফায়ার সার্ভিস এসে এই বিদ্যুৎ আসলে বাকি কাজটি সম্পন্ন করেছে, এমনটাই আসলে স্থানীয়দের ধারণা। তবে কিছুই নেই, একদম সবই নিঃশেষ হয়ে গিয়েছে। এখানে একটি সেলাই মেশিন রয়েছে, তারও কিন্তু কোনো অস্তিত্ব নেই। আসলে যখন আগুন লাগে তখন মানুষ চিন্তা করে আগুন নিভানো প্রয়োজন, কিন্তু কিভাবে নিভাবে তার আসলে সুষ্ঠু ব্যবস্থাপনা আসলে নেই। তবে ফায়ার সার্ভিসের দুর্বলতা বলবো না, তবে আমাদের ডিফারেন্সের কারণে, দূরত্বের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের সুবিধাটা আমরা আসলে পাই না। তবে আগুন নেভানোর জন্য প্রথমত মানুষের নিজেদের প্রচেষ্টাটাই আসলে আগে কাজ করে। এরপরে যাই হোক, অবশেষে মানুষ যখন নিজেদের প্রচেষ্টা
তাৎক্ষণিক ফোন দেবে। তবে এমন একটি সময় ঘটনাটি ঘটেছে যখন কেউ আসলে শুধু তাহাজ্জুদ গুজারি ছাড়া এমন মুহূর্ত কেউ আসলে কিন্তু জাগরণে থাকে না, জেগে থাকে না। ঠিক রাতের বেলা কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে, যখন ভোর রাত ৩টা-৪টা তখন কিন্তু এই ঘটনাটি ঘটেছে। যেখানে ছিল আসবাবপত্র থাকার জাজিম সহ, এখানে অনেক কোঠা ছিল, এখানে বারান্দা সংবলিত একটা ঘর ছিল, একটি 4 চাল বিশিষ্ট একটি ঘর। আসলে এত বড় একটি ঘর তোলার জন্য অনেক টাকারও প্রয়োজন, কিন্তু সেই টাকার কথা এর আগে জানিয়েছে। এখনও ধোঁয়া উঠছে। যে স্টিলের আলমারিটি ছিল সেখানে হয়তো বা কিছু আসবাবপত্র ছিল, যেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। দর্শক, দর্শক দেখাচ্ছিলাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার হরিশার ইউনিয়নের বাংলা বাজারস্থ, এটাকে মৃধা বাড়ি বলে, এমন একটি বাড়ি যেখানে একজন প্রবাসী বাবুল মৃধা তার ঘরটি কিন্তু একদম পুরো নিঃশেষ হয়ে গিয়েছে। সেটি দেখার জন্য আসলে আমি হাজির হয়েছি। এখানে যে ঘরটি ছিল 4 চাল বিশিষ্ট কাঠের একটি ঘর, যার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। পাশাপাশি স্টিলের আলমারি, শোকেস সহ ওয়াল শোকেস, লোহার খাট এবং জাজিম সহ এখানে কিন্তু অসংখ্য মালামাল ছিল, যেগুলো আসলে পুরো একদমই নিঃশেষ হয়ে গিয়েছে। আমি দেখানোর চেষ্টা করেছি এখানে যত কাঠের প্রতিষ্ঠাপত্র ছিল সব কিন্তু পুরো একদম ছাই হয়ে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরকার ইতিমধ্যেই কিন্তু সরকারের উপজেলা পঞ্চায়েত কর্মকর্তা এখানে এসেছেন এবং এখানে পরিদর্শন করেছেন এবং দেখেছেন এখানকার অবস্থাটি। তো যাই হোক, এই আশুপতিকার সরকারি সহযোগিতা করবেন এই এমন আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এই লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি।